18 থেকে 20 জন ওদের আমি ইশারা দিয়ে ডাক দিচ্ছি। 3-4 রাউন্ড গুলি করছে ছোট একটা পিস্তল দিয়ে। আমি ক্যামেরায় দেখছি যে তুমি ওই মিরপুর 10 নম্বর গোল চক্করে আগুন লাগাইছো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমি 17 জুলাই গার্মেন্টসের কাজ শেষ করে বাসায় আসছি। আসার পরে আমার মেয়ে বলতেছে, বাবা 18 জুলাই সবার স্টুডেন্টের মা বাপ এমনকি স্টুডেন্ট মিরপুর 10 নম্বরে যাবে, এখন তোমাদেরকে যেতে হবে। 18 জুলাই সকালবেলা অফিসের উদ্দেশ্যে গেছি। অফিসে যাওয়ার পরে মেয়ে 11টার দিকে ফোন দিয়ে বলছে, বাবা আমরা শেওড়াপাড়ায় আসছি সবাই, তুমিও আসবা। তা আমি বলছি যে হ্যাঁ আসবো, ছুটি নিয়েই আসবো। ছুটি নিয়ে আসার পরে বলার পরে 11টার দিকে 11:30টার দিকে মিরপুর গোল চক্করে কারা আগুন লাগাই দিছে পুলিশ ফাঁড়িতে। এমনকি পুলিশের যে থানাটা মডেল থানা 2 নম্বর, ওইটা সবাই ঘেরাও করে ফেলছে ছাত্ররা। 4:45 বাজে কারা বা কোথার থেকে কোন লোক কিছু পরিস্থান বাসে আগুন লাগাই দেওয়ার পরে এরকম বোতল আছে, বোতলের মাথায় আগুন আছে, এইভাবে খালি ছুড়াই ছুড়াই মারতেছে এমনি এমনি। আর যেখানে পড়তেছে এনে আগুন জ্বলতেছে। এগুলি দেখে স্টুডেন্টরা সব দৌড় দিয়ে একজন একদিকে চলে গেছে। বেশ কিছু 20 থেকে 22-25 জন স্টুডেন্ট আমাদের অফিসের সামনে ওখানে 4টা রাস্তার মোড়, ওইখানে এসে আটকা পড়ে গেছে। বাইকপট্টিতে কিছু লোক অস্ত্রধারী ওখানে দাঁড়ায় রয়েছে। তারপরে আপনার মসজিদগুলি যেটা, ওইখানেও কিছু লোক দাঁড়ায় রয়েছে। আর পরিস্থানের কিছু বাস মালিক বাস আইনা আর একটা গুলি আটকাই দিছে। শুধু একটা গুলি খোলা আছে, সেটা হইলো আপনার সুইমিং পুল থেকে আমাদের ভিতরে আসার যে রোডটা, এটা শুধু খোলা। পরবর্তীতে দেখলাম যে পুলিশও আসতেছে, ওরাও আসতেছে, আর ওরাও হাউমাউ করতেছে। আমি তখন আমার স্টিলের গেটটা তখন খোলাই ছিল, হালকা খোলা ছিল, ধাক্কা দিয়ে ওই 18 থেকে 20 জন ওদের আমি ইশারা দিয়ে ডাক দিয়ে আমার ফ্যাক্টরিতে ঢুকাইতেই কিছু পুলিশ গুলি করতে করতে চলে আসছে। অনেক জোরে জোরে গুলি করছে, ফায়ার করছে। আমি গেট আটকাইতেই তারা আমাদের গেটের প্রায় 3-4 হাত দূরে আইসা পড়ছে। আমাকে বলতেছে গেট খোল, কারণ আমি বলছি যে না, গেট খোলা যাবে না, আমার এমডি স্যারের নিষেধ। তারপরে অনেক বকাঝকা করছে, অনেক খারাপ বকা দিছে। বকা দেওয়ার পরে আমি গেট খুলি নাই। পরবর্তীতে গেটে যে ফাঁকটা ছিল, বলছে যে এক পুলিশ বলল, এই তুই সর, দেখি আমি ওর একটু দেখে নি। কইয়েই ওটার ভিতর দিয়ে হাত ঢুকাইয়েই 3-4 রাউন্ড গুলি করছে ছোট একটা পিস্তল দিয়ে গুলি করাতে আমি এইভাবে ছিলাম। আমার এখান দিয়ে ঢুইকা মানে চামড়া কাইটা, এই কানগুলোতে বরাবর চামড়া কাইটা 2 ভাগ হইয়া রক্ত পড়তেছে, যার ওই দেওয়ালের ভিতরে ঢুকে গেছে। আমার মাথায় যখন গুলি লাগলো, এখন আমার আরো বেশি খারাপ লাগতেছে যে আসলে আমার তো মারবে গেট খুললে, ওদেরকেও মেরে ফেলবে। পরে বললাম যে না, গেট খোলা যাবে না। পরে ওর হাত ভিতরে ঢুকানো ছিল, আর তুই একজন পুলিশ যেই গেটের ফাঁক আছে নিচে একটু ফাঁক থাকে, ওই ফাঁক দিয়েই গুলি করছে। তো প্রথমটাও ঢোকে নাই, পরেরটাও ঢোকে নাই, তৃতীয় যে গুলিটা, এটা আমার পায়ে লাগছে। পায়ের লাইগা পায়ের দেওয়ালের সিটে লাগছে, সিটে যায় আরো 4-5টা 6-7 জন এরকম স্টুডেন্টের 2টা 1টা 4টা 5টা এরকম করে ছড়া বুলেট ছিল, ওটা লাগছে। ওখানে আমি গুলি খাওয়ার পরে আমার ছাত্র ভাইরা আমার খুব হেল্প করছে, আমাকে 4তলা পর্যন্ত নিয়ে গেছে আমার এমডি স্যারের রুমে। নেওয়ার পরে বলছে যে আঙ্কেল আপনি ওনাকে একটু দেখেন, আমাদেরকে বাঁচাইতে গিয়ে উনি গুলি খেয়েছে। পরে আমার এমডি স্যার রাগ ঠাক করে নাই, উনি অনেক চেষ্টা করছিল আমারে ওই সময় বাই করিয়া সরদি হাসপাতাল, মানে হাসপাতাল যে কোনো একটা হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু বাই করতে পারে নাই, কোনো গাড়ি ছিল না,
কিছু ছিল না। আমার পায়ে প্রচুর ব্লাড ইয়া হয়েছে, নষ্ট হয়েছে। আমার পা মাথাও খুব যন্ত্রণা করতেছিল। পরবর্তীতে আমার স্যার ঠিক 6:30টার দিকে যখন একটু কমে আইছে সবকিছু, কমার পরে আমার ওই এমডি স্যার, আমার জিএম স্যার, আমাদের ম্যাডাম আমার এই সরদি হাসপাতালে নিয়ে আসছে। তা আসার পরে এখানে আইসে দেখলাম আপনার 1 থেকে 150 লোক গুলি খাওয়া আছে। ওইটার ভিতরে, ওই গুলি খাওয়ার ভিতরে আমি সবচেয়ে ছোট গুলি খাওয়া। কারো চোখ বইলে এখানে পড়ছে, কারো এই হাত ঘুরে এইভাবে গেছে গা, কারো এই হাত ভাঙ্গে এরকম চলে গেছে, কারো 2 চোখই নাই, কারো মাথা এন্দে ফাইটা এখানে গুলি, মানে রক্তে রক্তান্ত। তাদেরকে শুধু ট্রিটমেন্ট দিতেছে, এই মুসাইয়া একটা ইঞ্জেকশন দিয়া চলে যান, কারোর এই ওখানে রাখতেছে না। পরবর্তীতে আমি যখন আমার এমডি স্যার একটু ধমকি টামকি দিছে ডাক্তারবাবু, তখন আমার নিয়ে আমার ওই সময় ওদিনকেই আমার একটা অপারেশন করলো। আমার এই আঙ্গুলটা চলে গেছিল, এই আঙ্গুলটা এখানে পড়ে গেছিল, এখান থেকে লাগাইয়া এই যে অপারেশন করে দিছে। আর এখানে যে চামড়াটা ছিল, এই চামড়াটা এরা রাখার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু রাখতে পারে নাই বিধায় চামড়াটা পরবর্তীতে আমার কাইটা ফেলাইতে হয়েছে। এটা তো গেল প্রথম একটা অপারেশন হয়েছে। দ্বিতীয় যখন আরেকটা অপারেশন হয়েছে, এই অপারেশনটা হয়েছে আমার এখান থেকে চামড়া নিয়া, গোস নিয়া আমার পার তলায় লাগাইছে। পার তলায় লাগানোর পরে 2বার অপারেশন করার পর আমার এই 2-250 প্লেট আছে। 22শে জুলাই আমারে দেখতে গেছিল শেখ হাসিনা, তার যে যোগাযোগ মন্ত্রী, তারা সবাই মিলে আমাকে দেখতে গেছে। আমাকে বলতে কি সবাইকে দেখতে গেছে, দেখে আমাকে বলছে যে তোমার কোন জায়গায় গুলি খেয়েছে, যে ম্যাডাম আমি পায়ের তলায় গুলি খেয়েছি। দেখাইলাম, দেখে খুব আফসোস করলো। আফসোস করার পরে বললো যে ঠিক আছে, ভালো ট্রিটমেন্ট তোমরা পাবা, চিন্তা করো না। কয়েক কোন জায়গায় গুলি খেয়েছো, আমি বললাম মিরপুর 10-এ। বলে যে রাখো রাখো, হ্যাঁ তোমারে তো আমি ক্যামেরায় দেখছি যে তুমি ওই মিরপুর 10 নম্বর গোল চক্করে আগুন লাগাইছো। না, আমি ভয় পেয়ে গেছি। পরে আমার মেয়ে একজন লেখাপড়ার পোলাপান জোরে চিৎকার দিয়ে বলছে যে আপনি মিছা কথা কেন বলেন, আমার আব্বু আসছিল গার্মেন্টসের গেটে, আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন। বলে মেয়ে অনেক চিৎকার করে, কিছু ছাত্র বাইরে আসছিল ওই সময়, পরে উনি আর কোনো কথাবার্তা বলে নাই, চুপচাপ চলে গেছে। আমারে বলছে যে আমার নামে কেস দিবে, মানে হুমকি দামকি দিচ্ছে। এখন আমি ফেস করতেছি শারীরিক অবস্থা। আপনারা দেখেন, এই যে আমার একটা প্লেট পাইকে গেছে অলরেডি, এটা আমি গতকালকে টিপ দিছি, আমার ওয়াইফ টিপ দিছে, আমিও টিপ দিছি। এটার ভিতরে প্রয়োজন ছিল, বের হয়েছে। এই যে একটা প্লেট দেখা যাইতেছে। আর আমার এই আঙ্গুলগুলি স্প্রিং করে না, ভাঙে না। এখন এই প্লেটগুলি কিছু কিছু আইসা রাত্রে আমার অনেক ব্যথা করে, পাটা ফুলে যায়। আমি চেয়ারে বসে আল্লাহ বিল্লাহ করি, আমার মনে হয় যে আমি বেশি দিন আর বাঁচবো না, এরকমই লাগে। আমার পায়ে মাঝে মাঝে এরকম ব্যথা ওঠে, আমার খুব যন্ত্রণা করে। তখন আমার স্ত্রী আমার পাও টিপে দেয়, আমার মেয়ে পাও টিপে দেয়। এখন আমি হাঁটাচলা করতে পারতেছি না, কিন্তু আমার পাওটা খুবই অচল হয়ে যাইতেছে। আমি এই যে যখন ওয়াশরুমে যাই, 2টা লাঠি নিয়ে যাই। যখন একটু হাঁটাহাঁটি মন চায়, ভাল লাগে না শুয়ে থাকতে, তখন আমি এই জুতাটা দিয়ে হাঁটি। প্রতিটা রাত্রে 18 জুলাইয়ের পরের থেকে যে উনি যখন পদত্যাগ করছে, তারপর পরে এই কারা বা কাহারা, তাদের তো আর দেখা যায় না চেহারা। প্রতি রাত্রে শুধু আমার বাসা না, প্রতিটা এলাকায় খুব ডিস্টার্ব করছে, অনেকদিন ডিস্টার্ব করছে। কি বলতো আইসা তারা? আর বলতো বলতো যে গেট কর, দেখতো কেউ গুলি খাইছে কিনা, কেউ ওরকম লোক আছে কিনা। তারপর এসে মোবাইল চেক করতো, মোবাইলে কি আছে। আমি চাই সবার বিচার হোক, কারণ আমাদের ভাইদের যে রক্ত এইভাবে ঝরাইছে, তাদের রক্ত যেন এইভাবে ঝরে। আমি তো তাদের অভিশাপ দেই। আমি যে রোজা রাখছি, কিছু খাইতে পারি না, তারপরও রোজা রাখছি, আমি রোজার মুখে তাদেরকে আমি বরদোয়া দিতেছি, তারা এই হোকাল হোক আর পরকাল হোক, তাদের বিচার হবে। কিন্তু ডক্টর ইউনূস স্যার, আপনি এহকালেই তাদের বিচার করে দিবেন। আমি চাইতেছি আমার মতন যারা আছে আহত ভাইরা, তাদেরকে সরকার যে কোনো একটা অ্যামাউন্ট দিবে। সরকার ওই সরকার দিবে, যেমন লেখাপড়ার জন্য মেয়ের, আর সংসার চালানোর জন্য, আর চিকিৎসার জন্য
ওনারা একটা কার্ড বানাই দিবে, আমরা যেন সরকারি চিকিৎসাটা একদম ওষুধ হইতে সেবা পর্যন্ত পুরাটা পাই। আর এককালীন যারা একবারে কিছু করতে পারবে না, যেমন আমার মতন, তাদেরকে তাদেরকে কাছে আসুক, তাদেরকে পরামর্শ নেক, যারা তারা কি করতে পারে তাদেরকে একটা কর্ম ব্যবস্থা করে দিবে। যে দোকান চালাইতে পারে দোকান দিবে, কেউ কাপড়ের দোকান দেখ, কেউ চায়ের দোকান দেখ, কেউ অটো রিক্সা কিনা দেখ, এরকম করে দিলে সবাই মানে মোটামুটি আমরা চলতে পারি। আর যারা শহীদ হয়ে গেছে তাদেরকে এককালীন কিছু টাকা পয়সা দিয়া হেল্প করলে তাদের পরিবারটা বেঁচে যায়। আমি চাই কোরআনের আইনে বাংলাদেশ চলবে। আল্লাহ যেই চালাক, ডক্টর ইউনূস স্যার চালাক, জাতীয় পার্টি চালাক বা জামাত ইসলাম চালাক, যেই চালাক, ওমরের মতন হতে হবে। ওমর তো দেশ চালাইছে, নবীজির সাহাবী, আমরা তো ওনার অনুসারী, ওনাকে দেখেও তো আমরা শিখতে পারি। রাতের বেলা হোক দিনের বেলা হোক কারোর মাধ্যমে একটু যায় খোঁজ খবর নেওয়া, এইভাবে খোঁজ খবর নিব যে তারা কিভাবে চলতেছে, কারণ আমাদের রক্তের উপরেই তো তারা আছে এখন। আমার কথা হইলো এইভাবে রাজনীতি করতে হবে, কারো যেন কোনো ক্ষতি না হয়, সুন্দরভাবে দেশ চালান। আমি শান্তি দেশ চাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো বোনের বুক খালি হোক, কোনো মা মা বাবার বুক খালি হোক, আমার মতন কেউ পঙ্গু হোক।